সাইফ হাসান, হোয়াট এ প্লেয়ার! কি অসাধারণ এক ক্রিকেটার তিনি, এবং কি অপূর্ব তার কামব্যাকটা হলো। ম্যাজেস্টিক, একেবারে রাজসিক প্রত্যাবর্তন বলতে যেটা বোঝায় ঠিক তেমনটাই। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সত্যিকার অর্থে তার কামব্যাক হয়েছে 4 বছর পরে, এবং সেইখানটাতে একাদশে তার জায়গাটা কোনোভাবেই শুরু থেকে ছিল না, কিন্তু সেই জায়গাটা তিনি করে নিয়েছেন কি অসাধারণ ভাবে। এখন তো বাংলাদেশের টি-20 টিমটাতে গোয়িং ফরওয়ার্ড 4 মাস পরে যে আমাদের বিশ্বকাপ, সেইখানটাতে টিম শিটে তো প্রথম নামগুলোর মধ্যেই সাইফ হাসানের নাম থাকবে, থাকতেই হবে। আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচটাতে আমরা হোয়াইট ওয়াশ নিশ্চিত করলাম, বাংলা ওয়াশ নিশ্চিত করলাম, সেই ম্যাচটাতে সাইফের ব্যাট থেকে এলো আরো একটা দুর্দান্ত অসাধারণ একটা ইনিংস, এবং সেইটা বোধহয় তার সাম্প্রতিক সময়ের যে কামব্যাক, সেই কামব্যাকটাকে ক্যাপ অফ করার জন্য এর চেয়ে ভালো ইনিংস হতে পারে না। সাইফ হাসান এই ম্যাচটাতে যখন খেলতে নামছেন তখন কিন্তু একটুখানি সংশয়ের জায়গা ছিল। কেন সংশয়ের জায়গা ছিল? এশিয়া কাপে এত ভালো খেললেন, অথচ আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম 2টা ম্যাচে তিনি 0 রানে আউট হলেন, 18 রানে আউট হলেন। তাহলে কি বাংলাদেশে আরো অনেক ক্রিকেটারের মতো ওই যে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েই ঠুস করে নিভে যাবেন তিনি? অল্প একটু জ্বলে উঠেই আবারও নিভে যাবে? এই তারা কি আকাশে জল করে জ্বলবে না? এরকম একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল ভাই, এটা আপনি যেভাবে বলেন হয়েছিল। আমাদের ক্রিকেটে তো এরকম ক্রিকেটার তো কম দেখিনি, সেই কারণেই। কিন্তু সাইফ এই ম্যাচটাতে সেই সকল প্রশ্নের জবাব দিয়ে দিলেন, এবং কি অসাধারণ ভাবে দিলেন তিনি। একটা ইনিংস খেলেন 38 বলে অপরাজিত 64 রানে, যেই ইনিংসে তার 7-7টা ছক্কা। বাংলাদেশের একজন ক্রিকেটারের একটা টি-20 ইনিংস, সেটাও 64 রানের, সেঞ্চুরি করে ফেলেছেন তা নয়, তার মধ্যে 7টা ছক্কা, অর্থাৎ 64 রানের মধ্যে 6-7 42 রানে নিয়েছেন তিনি ছক্কা থেকে। তার মধ্যে ওই টপে যে ছক্কাটা সেটাকে বাদ দেন, বাকি 6টা ছক্কা প্রপার ক্রিকেটিং শটে, এবং সেইখানটাতে ব্লেন্ডটা তিনি করেছেন কি অসাধারণ ভাবে, যে কোন সময় গিয়ারটাকে 6 গিয়ারে নিতে হবে, আবার কখন সেটাকে একটু নামিয়ে আনতে হবে। এই যে ম্যাচুরিটি, এই যে টেম্পারমেন্ট, সেইটাই সাইফকে বোধহয় সবচেয়ে আলাদা করছে সবার চেয়ে বেশি করে। আপনি ওই ইনিংসের 15 নম্বর ওভারের কথাটা ভাবেন না কেন? রাশিদ খান বোলিং এ আসলেন, এবং কোন পরিস্থিতিতে? ঠিক তার আগের ওভারের শেষ 2টা বলে মুজিবুর রহমানের বলে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি আউট হয়ে গেলেন। বাংলাদেশ প্রথম 2টা ম্যাচে যেরকম প্যানিক করেছিল, এই জায়গাটাতেও সেই রকম প্যানিক করাটা স্বাভাবিক ছিল, খুবই স্বাভাবিক ছিল। আমাদের আস্কিং ডেট এমন কোনো কিছু ছিল না। 36 বলে আমাদের 35 রান প্রয়োজন। সাইফ হাসান তখন কিন্তু ব্যাটিং করছেন অলরেডি দুর্দান্ত ভাবেই। তিনি রয়েছেন 23 বলে অপরাজিত 40 রানে, এবং ওর মধ্যেই তিনি 4-4টা ছক্কা মেরে ফেলেছেন। রশিদ খানের ওইটা লাস্ট ওভার, এবং সেটা লাস্ট ওভার দেখেই সাইফ তার শেষ ওভারটা দেখে শুনে খেলে কাটিয়ে দিলেন। 6টা বলের মধ্যে 4টা বল অন্তত তিনি একেবারে মোটামুটি ডেড ডিফেন্স করেছেন, যেগুলোতে রান দরকার নেই। রাশিদ খানের ওভারটা যদি শেষ হয়, আমাদের হাতে আরো 5 ওভার আছে, আস্কিং রেট এমন কোনো কিছু না, আমরা জয়টা নিশ্চিত করে ফেলবো। রাশিদ খানের মেডেন দিয়ে দিয়েছেন, মেডেন দিয়ে দেওয়ার পরও তো যেটা 36 বলে 35 দরকার ছিল, সেটা 30 বলে 35 রানের প্রয়োজনীয়তার সামনে আমরা এসে দাঁড়িয়েছি, এবং ওই মুহূর্ত থেকে আমাদের জয় নিয়ে আসলে আক্ষরিক অর্থে আর কোনো টেনশন ছিল না। আমরা কিন্তু সেইখান থেকে ম্যাচটা ঠিকই বের করে নিয়েছি। পরের ওভারটাতেই তিনি তার 50 তুলে নিয়েছেন। ওই যে একটা প্রথমে পুল করতে গিয়ে টপেজ হয়ে সেটা ছক্কা হলো, এটাই একমাত্র তার মানে কালো দেওয়া গলা ছক্কা। কিন্তু নেক্সট ডেলিভারিটাকে যেইভাবে মিড উইকেটের উপর দিয়ে তিনি আছড়ে ফেললেন, 95 মিটার একটা ছক্কা মারলেন, সেইটাতে তিনি তার ক্লাসটা আরো একবার বোঝালেন। আবারও বোঝালেন যখন আমাদের 3 ওভারের দরকার ছিল হচ্ছে গিয়ে কত 15 রান মনে হয়, এবং সেইখানটাতে আরো একটা লং অনের উপরে দিয়ে দুর্দান্ত ছক্কা। কিংবা ধরেন তার সেই প্রথম ছক্কাটাই মুখোমুখি থার্ড বলে, সেকেন্ড বলটাতে যখন তার বিপক্ষে এলবিডব্লিউ এর অ্যাপিল করেছিল আফগানিস্তান, সে অ্যাপিলে সফল হয়নি, তারা ডিআরএস নিয়েছে। এই সময় মনোযোগটা নড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু ওই অবস্থাতে নেক্সট বলটাকে তিনি আবার যেভাবে স্ট্রেট ব্যাটে ছক্কা মারলেন, সেটাও দেখার মতো। বাংলাদেশের ব্যাটসম্যান 38 বলের ইনিংসে 64 রান, তার মধ্যে 7টা ছক্কা, 42 রানে নিয়েছেন ছক্কা থেকে। এটা অ্যামেজিং। আর যদি আপনি মাথায় রাখেন যে সাইফ হাসান যে খুব বিরাট কোনো বিগ হিটার বা কিংবা ধরেন হচ্ছে গিয়ে তিনি খুবই এগ্রেসিভ ব্যাটসম্যান, বিষয়টা কিন্তু ওই রকম। হ্যাঁ, তিনি 6 মারতে পারেন, বড় বড় ছক্কা মারতে পারেন, কিন্তু খুব এগ্রেসিভ ব্যাটসম্যান বলতে আমরা যে জিনিসটা বুঝি, সেই মোল্ডের ব্যাটসম্যান কিন্তু সাইফ হাসান নন। কিন্তু তারপরেও তিনি এইবার ন্যাশনাল টিমে কামব্যাক করার পর ওই সাইফ, নতুন একটা সাইফ, অন্য একটা সাইফ
সাইফকে আমরা দেখছি। স্পেশালি আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের কোনো ক্রিকেটার, কোনো ব্যাটসম্যানদের ক্ষেত্রে এরকম ভিতে সোজা স্ট্রেইট এত ভালো খেলা ব্যাটসম্যান আমরা সাম্প্রতিক সময় খুব একটা দেখতে পাইনি। সঙ্গে তার আবার যোগ হয়েছে ওই যে যেটা ফ্লিক করে যে ছক্কাটা মারছেন এইবারের আমরা যে এশিয়া কাপ থেকে শুরু করে বেশ কয়েকটা ম্যাচে সেই জিনিসটা দেখতে পেয়েছি। সাইফ হাসানের আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার ভার্সেটিলিটি, তার যে কোনো পজিশনে অ্যাডাপ্ট করার ক্ষমতা। দেখেন এইবার সাইফ ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন সত্যিকার অর্থে 4 বছর পরে। 2021 সালে পাকিস্তানের সঙ্গে 2টা টি20 ম্যাচ খেলেছিলেন, একটাতে 1 করেছেন, একটাতে 0 করেছেন। হ্যাঁ, এরপরে 2023 সালে তিনি এশিয়ান গেমস খেলেছেন 3টা ম্যাচ, সেইটা ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে স্বীকৃত, কিন্তু ওইটাকে তো আর আমরা ধর্তব্যের মধ্যে রাখি না। তাও যদি ধরেন ওইখানটা তো তার একটা 50 আছে মালয়েশিয়ার বিপক্ষে, ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে আবার সেই 1 করেছেন, আবার সেই 0 করেছেন। অর্থাৎ এরকম যে টপ অপোনেন্টের বিপক্ষে তিনি কেমন করবেন ওই সংশয়ের জায়গাটা তো ছিলই। এবং টি20 ফরম্যাট থেকে সত্যিকার অর্থে 4 বছর পরে তার এবার কামব্যাকটা হলো নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ, এবং সেই সিরিজটাতে প্রথম ম্যাচে তাকে ব্যাটিং করতে নামানো হলো 4 নম্বরে। 19 বলে অপরাজিত 36 রানের একটা ইনিংস তিনি খেললেন, তিনি তার ভার্সেটিলিটি বোঝালেন। তারপরে ম্যাচটা ওপেন করেছেন, 12 রান করে তিনি আউট হয়ে গেছেন। এশিয়া কাপের শুরু থেকে তিনি ফার্স্ট চয়েস ওপেনার ছিলেন না, আমাদের তানজিদ তামিম, পারভেজ ইমনের জন্য তার ফার্স্ট চয়েস ওপেনার থাকার কোনো কারণ নাই। থার্ড ম্যাচটাতে তিনি সুযোগ পেলেন, 30 রানের একটা ইনিংস তিনি খেললেন, খুব কমফোর্টেবল ইনিংস তিনি খেলেছেন, খুব ভালো তা নয়, কিন্তু ওই যে রান পেয়েছেন সেটার কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সটা টেনে নিয়ে তিনি সুপার 4-এর যে প্রথম 2টা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 45 বলে 61 রানের একটা ফ্যান্টাবুলাস ইনিংস খেলেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। তারপরে ইন্ডিয়ার বিপক্ষে আবার তিনি একটা 69 রানের ইনিংস খেলেছেন। সো এই যে পরপর 2টা ম্যাচে বিগ অপোনেন্টের এগেইনস্টে এশিয়া কাপের মতো মঞ্চে এইরকম ইনিংস খেলাটা তার কনফিডেন্সটা একেবারে স্কাই হাই করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতে 18 রানে তিনি আউট হয়ে গেছেন বটে, আর এইখানটা তো যখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম 2টা ম্যাচে 0 এবং 18 করেছেন, তখন কিন্তু আবারও মনে হচ্ছিল যে না, তারা কি জল করবে নাকি একটু জ্বলেই আবার নিভে যাবে। সাইফ হাসান এই আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি20 ইনিংসটা দিয়ে বোঝালেন যে না, তার উপরে আস্থা রাখা যায়, তার উপরে ভরসা রাখা যায়। এবং আমি যেটা বলছিলাম ভার্সিটালিটি, তার কামব্যাক ইনিংসটা 4 নাম্বার, তারপরে তিনি ওপেনার হিসেবে খেলেছেন, এশিয়া কাপে ওপেনার হিসেবে খেলেছেন, এই সিরিজটাতে আফগানিস্তানের বিপক্ষে 3 নম্বরে খেলেছেন। এবং ম্যাচ শেষে আমি দেখলাম তিনি বলছিলেন যে কোচ তাকে খুব ক্লিয়ার প্ল্যান দিয়েছে এবং সেই অনুযায়ী তিনি ব্যাটিং করেছেন, সেই অনুযায়ী তিনি আসলে খেলেছেন, সেই অনুযায়ী তিনি সাকসেসফুল হয়েছেন। সঙ্গে যদি আপনি যোগ করেন তার ওই বোলিংটা, সেইটাও কিন্তু টি20-র জন্য একটা অ্যাসেট। সঙ্গে যদি আপনি যোগ করেন তার দুর্দান্ত ফিল্ডিং, সব মিলিয়ে তিনি কিন্তু খুব ভালো একটা প্যাকেজ আমাদের টি20 ফরম্যাটের জন্য হয়ে উঠতে পারেন। এইবার যে তার কামব্যাক হলো, কামব্যাক হওয়ার পর এই 10টা ম্যাচে 9টা ইনিংস খেলে তিনি 304 রান করেছেন, না 308 রান করেছেন এরকম, এবং সেইখানটাতে তার ব্যাটিং এর স্ট্রাইক রেট প্রায় 140, ব্যাটিং এভারেজ 44, 14টা 4 মেরেছেন, 24টা ছক্কা মেরেছেন। ভাই 9 ইনিংসে 24টা ছক্কা মেরেছেন বাংলাদেশের একজন ব্যাটসম্যান টি20-তে, এটাই তো আমাদের জন্য একটা দুর্দান্ত ব্যাপার, দারুণ ব্যাপার। ফলে সাইফের যে কামব্যাকটা হয়েছে সেটা আক্ষরিক অর্থে ম্যাজেস্টিক কামব্যাক হয়েছে, রাজসিক একটা কামব্যাক হয়েছে, এবং টি20 ফরম্যাটের জন্য তিনি বাংলাদেশ টিমের একটা অ্যাসেট হয়ে উঠতে পারেন, ফরে লং রান দীর্ঘ সময় থাকতে পারেন সামনে টি20 ওয়ার্ল্ড কাপে। নিশ্চিতভাবে এখন তাকে নিয়ে কাটাছাড়া হবে, অপোনেন্ট তাকে নিয়ে অনেক বেশি স্টাডি করবে, তার জন্য সামনে আরো অনেক বেশি চ্যালেঞ্জ আসবে, কিন্তু কামব্যাক করার চ্যালেঞ্জটাতে সাইফ হাসান যে রাজসিক ভাবে বিজয়ী হয়েছেন, তাতে করে এই সাইফের উপরে বোধহয় আমরা আস্থা রাখতেই পারি, এই সাইফের উপরে বোধহয় আমরা ভরসাটা রাখতেই পারি, বোধহয় না নিশ্চিতভাবেই পারি। কি বলেন আপনি?